লামিন ইয়ামালের বাবা ঘরে রান্না করছিলেন, ছেলেকে পাঠিয়েছিলেন রিয়াল মাদ্রিদে অর্থাৎ সান্তিয়াগো বার্নাব্যুতে রান্না করার জন্য। ছেলে কি ঠিকঠাক রান্না করতে পারলো? উত্তরটা বোধহয় স্কোরবোর্ড দেখে বুঝে নেয়ার কথা। 2-1 গোলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার বিপক্ষে জিতেছে। আপনি একজন বার্সেলোনা ফ্যান হিসেবে বলেন কিংবা একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে বলেন, এটা কি আসলে রিভেঞ্জ ছিল? আসলে রিভেঞ্জ ছিল না, এটাকে আমি বলবো দুই দল নিজেদের সর্বোচ্চ ফুটবলটুকু খেলেছে। কেন এই কথাটা বললাম? শুরু থেকে শেষ পর্যন্ত আপনি 5টা মিনিটের ব্রেক নিতে পারবেন। প্রথম হাফের কথা বলেন, সেকেন্ড হাফের কথা বলেন, যে কোনো মুহূর্তে বার্সা কামব্যাক দিতে পারে। সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ নিজেদের ডিফেন্সটাকে রক্ষা করে শেষ পর্যন্ত জয় নিয়ে ঘরে ফিরে গেল। তার মানে এখন লিগে নিজেদের যে অবস্থান ছিল সেই অবস্থান আরেকটু পাকাপোক্ত করলো এবং সেই সাথে বার্সার বিপক্ষে গত সিজনে যে একেবারে ভরাডুবি ছিল, প্রতিটা এল ক্লাসিকোতে হার, সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ কিছুটা স্বস্তি খুঁজে পেতে পারে। এর সাথে আপনি এটাও বলতে পারেন যে জাভি আলোনসোর জন্য স্প্যানিশ যেই সুপার পরীক্ষাটা ছিল, সেই স্প্যানিশ সুপার পরীক্ষায় তিনি প্রথম চ্যাপ্টারে পাশ করলেন। ধরেন বছরে পরীক্ষা থাকে কয়টা? 3টা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং সর্বশেষ যে ফাইনাল। প্রথম সাময়িকটা তিনি পাশ করেছেন বলা যায় বার্সেলোনার বিপক্ষে, দ্বিতীয় সাময়িকটা মনে করেন আরেকটা আছে সেটা সামনে। বড় দলের বিপক্ষে জাভি আলোনসো যে আসলে নিজেকে রক্ষা করতে পারছিলেন না, সেই উত্তরটা নিশ্চয়ই উনি বার্সেলোনার বিপক্ষে দিয়ে ভালো করে দিয়ে দিলেন। ভিনিসিয়াস জুনিয়রকে সাব করানোর সময় তিনি যে ফ্রাস্ট্রেটেড হয়ে মাঠ থেকে উঠে গেলেন এবং চিল্লাচিল্লি করতে গেলে উঠে গেছেন, এই ব্যাপারটা আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। কেন ভালো লাগে না সেটাও বলছি, এবং ওর এই রাগান্বিত হওয়াটা কতটা যৌক্তিক, জাভি আলোনসো সে কেন ওখানে সাব করালো, তিনি কতটা যৌক্তিক সেটা খুলে বলি, আশা করি আপনি বুঝতে পারবেন। ভিনিসিয়াস জুনিয়র পুরো মাঠে দুর্দান্ত ভালো খেলছিল। ওর ভেতরে ওই যে বিগত গত বছর যেই ধরনের লজ্জিত হওয়া, তার চোখের সামনে থেকে শিরোপা নিয়ে যাওয়া, এই ব্যাপারগুলো তো ওর ভেতরে কাজ করতেছে, যে কারণে ভিনিসিয়াস জুনিয়র চেয়েছিলেন যে শেষ পর্যন্ত দাপিয়ে খেলবো এবং অন্ততপক্ষে যেভাবে খেলছিল তাতে করে ওর একটা গোল পাওয়াটা খুবই দরকার ছিল। এখন ওর জায়গায় রাইট যে আমি আসলে ভালো খেলছি, আমাকে কেন আপনি উঠাবেন? এদিকে জাভি আলোনসোর কথা হলো যে ভাই এই মুহূর্তে তুমি যেই জায়গাটা খেলছো ওই জায়গা থেকে ডিফেন্সে ক্যারেরাসকে সাহায্য করার জন্য আমার একজন প্লেয়ারকে নামানো দরকার। সে যদি সুযোগ পায় তাহলে অ্যাটাকের সুযোগ করবে, অ্যাটাক করার চেষ্টা করবে এবং তার ফোকাসটা থাকবে হচ্ছে ডিফেন্সে। আলভারো ক্যারেরাসকে তিনি সহযোগিতা করবেন। দুজনের জায়গায় রাইট, এই জন্য খুব বেশি দোষারোপ করার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না। এগুলো মাঠের ভিতর হয়ে থাকে। ম্যাচ শেষে ড্রেসিং রুমে যাওয়ার পরে জাভি আলোনসো কীভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন সেটা তার উপরে ছেড়ে দেওয়া যাক। ম্যাচ শেষ দিক দিয়ে যেই ধরনের ধাক্কাধাক্কি হুড়োহুড়ি যেটা দেখলাম, সেই বিগত দিনের বা রিয়াল বার্সার যে ধাক্কাধাক্কিগুলো আসলে সাধারণত দর্শক হিসেবে আপনারা দেখে থাকেন, সেটা আবারও দেখতে পেলেন। পেদ্রির যে লাল কার্ডটা, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় এটা একটা ফেয়ার ডিসিশন ছিল এবং তিনি স্ট্রেট রেড তো আর খাননি, খেয়েছেন ডাবল ইয়েলো। সেক্ষেত্রে বলা যায় যে এটা অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই। পুরো ম্যাচ জুড়ে ম্যাচের আগে এই রেফারিকে অনেকটা দোষারোপ করা হয়েছিল যে এই রেফারি হয়তো মাদ্রিদের সহযোগিতা করবে। এখন তিনি মাদ্রিদের সহযোগিতা করেছেন কিনা, বার্সার সহযোগিতা করেছেন কিনা, এই উত্তরটা আপনাদের কাছেই ছেড়ে দেওয়া গেল। ইনজুরিতে জর্জরিত বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ যেভাবে খেললো, আরও 1-2টা গোল পেলে হয়তোবা আপনি কিছুটা স্বস্তি পেতে পারতেন, কিন্তু স্কোরটা যখন 2-1 তখন খুব বেশি একটা স্বস্তি নেই। এটাই বরং রিয়াল মাদ্রিদের জন্য ভালো হলো যে অতিরিক্ত আত্মতুষ্টিতে না ভুগে নিজেদেরকে আরও কিভাবে উন্নতি করা যায় সেই জায়গাটা নিয়ে ভালোভাবে কাজ করা যাবে। ফেদে ভালভার্দের কথা যদি আপনি আলাদা করে বলেন, তারপরে হচ্ছে এইডার মিলিতাওর কথা বলেন, যদি ডিন হাউজেনের কথা বলেন, একটা করে বলতে বলতে তো অনেক দূরে চলে যাব। এই যে ডিফেন্স লাইন, তারা যতটুকু সচেতনতার পরিচয় দিয়েছে, বিশেষ করে এটার মিলিতাওর কথা বলতে হয়, আনবিলিভেবল। তাকে আসলে কিভাবে বর্ণনা করবেন? 2টো ACL এর পরে তিনি ফিরে এসেছেন। তারপরে আরেলিয়ান শুয়েমিনের কথা বলেন, তিনি ডিফেন্সে আমার মনে হচ্ছিল যে ক্যাসিমিরো ইজ ব্যাক। আসলে কি সেরকম যে ক্যাসিমিরো চলে আসছে? সে যেইভাবে ট্যাকেলগুলো করছিল, যেভাবে রাফ ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল, এই ব্যাপারগুলো হচ্ছে রিয়াল মাদ্রিদকে খুব বেশি শক্ত অবস্থানে নিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করবে। জুড বেলিংহামের কথা আসলে আলাদা করে কি বলবেন আপনি? তিনি
যেভাবে স্কোর করেছেন রিয়াল মাদ্রিদকে জেতানোর জন্য, তার স্কোরটা তো অনবদ্য ছিল। তাছাড়া পুরো মাঠ জুড়ে তিনি যেভাবে নিজেকে মেলে ধরেছেন, আপনি বলেন তো জাভি আলোনসো এই জুড বেলিংহামকে কি আর বসায় মানে সেকেন্ড হাফে নামানোর চিন্তা করতে পারে? রেস্টের জন্য হতে পারে, সেটা অন্য সাবজেক্ট। কিলিয়ান এমবাপে যে পেনাল্টিটা মিস করেছেন, এই ম্যাচ যদি ড্র হতো তাহলে স্প্যানিশ মিডিয়া তাকে আর মনে হয় আস্ত রাখতো, এটা আমার মনে হয় না। এই আস্ত রাখার সাথে বলির পাঠা বানানো হতো জাভি আলোনসোকেও, তার কারণ তিনি ভিনিসিয়াসকে উঠায় ফেলছিলেন। তো এই দুইজন মানুষ মনে হয় অনেক বেঁচে গেলেন। পুরো মাঠ জুড়ে ফেদে ভালভার্দে থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা পার্সন, শুধু আর্দা গুলারের ওই একটা মিস্টেক ছাড়া রিয়াল মাদ্রিদ নিজেদেরকে মানে 3 পয়েন্ট নেওয়ার জন্য বার্সার বিপক্ষে একেবারে দাপুটে জয় না হোক, অন্তত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, লিগের পয়েন্ট টেবিলে নিজেদের ভালো অবস্থানে রাখার জন্য, বার্সার বিপক্ষে জয়ের জন্য যা করা দরকার সেটাই করেছে। রিভেঞ্জের চিন্তা ভাবনা ভেতরে ভেতরে থাকলেও চেষ্টা অনেক হয়েছিল, কিন্তু রিয়াল মাদ্রিদ সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। দিন শেষে সুযোগ মিস হওয়ার পরেও রিয়াল মাদ্রিদ সেই কাঙ্ক্ষিত জয়টা তুলে নিয়েছে। পুরো ম্যাচ জুড়ে আপনারা দেখেছেন, কতটা উপভোগ করেছেন, রিয়ালের সবথেকে ভালো খেলোয়াড় কে ছিল, বার্সেলোনার সেরা খেলোয়াড় কে ছিল জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।